ভার্সিটির প্রথম দিনেই যে কোনো ছেলের হাতে দাবাং মার্কা চর খেয়ে মান সম্মান খোয়াতে হবে ভাবিনি কখনো। আমি নওশিন রোদেলা, পরিবারের ছোট মেয়ে হওয়ায় চর থাপ্পড় নামক বস্তুগুলো আমার কপালে খুব কমই জুটেছে। যেখানে বন্ধ ঘরে একটা থাপ্পড়েই আমার চোখ মুখ লাল হয়ে ওঠে, সেখানে ভার্সিটির মেইন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়ে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছি ভাবতেই কান্না পাচ্ছে আমার। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সেই সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে করছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে টুনে ছিঁড়ে ফেলি। অসভ্য ছেলে একটা। এইসব ছেলের জন্যই আজ বাংলাদেশ রসাতলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলেই উঠলাম, এই এই, আপনি আমায় মারলেন কেন? হাউ ডিয়ার ইউ! আপনি আমায় মারলেন কেন সেটা আগে বলুন, তারপর না হয় আমি বলছি। কথাটা বলেই নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো ছেলেটা। ছেলেটার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক মুডে আছে। দরকার পড়লে আর একটা চড়ও বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে আমার গালে। কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমাকে চড় মেরে চলে যাবে তা আমি কিছুতেই হতে দিতে পারি না, ইম্পসিবল। কিন্তু কি বলবো সেটাও বুঝতে পারছি না। পেটে কথার পসরা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ব্যাপারটা ব্যাপক বিরক্তিকর এবং আমিও তাতে চরম রকম বিরক্ত। আমার বান্ধবী চিত্রার সাথে গল্প করতে করতেই ভার্সিটির গেটে পা রেখেছিলাম কিছুক্ষণ আগে। কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এইভাবে বেইমানি করবে বুঝতেই পারিনি। তাই তো ভাগ্যের চক্রান্তে নিজের প্লাজুর সাথেই পা লেগে উল্টে পড়লাম মুহূর্তেই। শুধু উল্টে পড়লেও মান সম্মান কিছু বাঁচলেও বাঁচত, কিন্তু পড়লাম কোথায়? একদম এই খাটাসটার উপরে। আর সে আমায় সামলাতে না পেরে আমাকে নিয়ে একদম নিচে। বিনা টিকিটে সবাইকে বাংলা রোম্যান্স দেখিয়ে উঠে দাঁড়াতেই ব্যাটাকে দিলাম এক থাপ্পড়। ছেলেটা গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকাতেই আমার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটা কি সত্যি সত্যি এতটা সুন্দর, নাকি আমার কাছেই এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিকই বুঝতে পারছি, 18 বছরের রেকর্ড ভেঙে আজ আমিও কারো উপর ক্রাশড। কিন্তু এই ক্রাশ বেশিক্ষণ টিকলো না। ওনার হাতের ভুবন কাঁপানো থাপ্পড় খেয়ে ক্রাশটা হজম হয়ে গেল মুহূর্তেই। পাশের ছেলেটা বাঁশখাই গলায় ভাবনার প্রহর কাটিয়ে ভুরু কুঁচকে তাকালাম। ভাই, আপনি যান। এই মাইয়ারে আমি দেখতাছি। দেখা তো মনে হয় ফার্স্ট ইয়ার। আগে তো কখনো দেখিনি ভার্সিটির চত্বরে। কথাটা শুনে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো ছেলেটি। হাজার সাহস দেখালেও ওনাকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেলাম কয়েক পা। গেটের গায়ে লেগে দাঁড়াতেই এক হাতে পথ আটকে আমার উপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতে পারছি মারাত্মক রকমের ভুল করে ফেলেছি আমি। এরা নিশ্চয়ই ভার্সিটির সিনিয়র ভাই। ভার্সিটির র্যাগিংয়ের কথা আগেই শুনেছি, আর এত কাহিনীর পর আমার উপর কত ডিগ্রি অত্যাচার করা হবে তাও বেশ আন্দাজ করতে পারছি। উনি আমার দিকে আরও ঝুঁকে এসে বলে উঠলেন, ফার্স্ট ইয়ার তবু এত তেজ? আরও কিছু বলতে যাবেন তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে উঠল। শুভ্র, তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। কথাটা কানে যেতেই ঘাড়টা হালকা বাঁকিয়ে ভুরু কুঁচকে বলে উঠল, কেন? নবীন বরণের অনুষ্ঠান নিয়ে কিছু বলবে মেবি। ও হ্যাঁ, রাজ্জাক স্যার বলেছিল আমায়। ওকে চল। কথাটা বলে আমার দিকে তাকিয়ে বাম হাতে রাখা সানগ্লাসটা পড়তে পড়তে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নেব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যান্টিনের এক কোণে বসে পা দুলাচ্ছি আর কফি খাচ্ছি। আশেপাশে যে আমায় নিয়ে ফিস ফিস হচ্ছে তা বুঝতে পারছি। এদিকে চিত্রা গাল দুটোকে কলা গাছের মতো ফুলিয়ে অফ মেরে বসে আছে। এমন ভাব করছে যেন তার সদ্য বিবাহিত জামাই বাসরের আগেই ভেগে গেছে। আমি ভুরু কুঁচকে বললাম, ওই তোর কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করব শুনি? এটা তুই কি করলি বল তো? আমি আবার কি করলাম? অবাক হয়ে বললাম,
কিছুই করিসনি? সকালে এমন ঘটনা ঘটিয়ে এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস। কেমনে পারিস তুই? আরে কি এমন করেছি বলতো? একটা থাপ্পড়ে তো মেরেছি। শোন, ওই ছেলেটাকে গণধোলাই দিতে পারলে শান্তি পেতাম। ভেবে দেখ কত বড় সাহস আমাকে মারে। তার আগে নিজে গণধোলাই থেকে বাঁচ, তারপর না হয় ওনাকে নিয়ে ভাবিস। মানে? মানে সিম্পল, উনি কে জানিস? ভ্রু নাচিয়ে বললাম। কেন রে, উনি কি প্রধানমন্ত্রীর পোলা? না, তবে তার থেকে কমও না। উনি হলেন পলিটিক্যাল লিডার, তার সাথে ক্লাস টপার। ওনার ডিপার্টমেন্টেই 35 বছরে উনি একমাত্র সিজিপিএ 4 পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। 35 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন ইতিহাসটা তিনিই তৈরি করলেন এবার। পলিটিক্স পড়াশোনা দুটো একসাথে কিভাবে কাভার করেন কে জানে। এখন মাস্টার্স করছেন, যে কোনো সময় ইউনিভার্সিটিতে টিচার হয়ে যেতে পারেন। প্রফেসরদের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ আইকন। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণধোলাই কে খাবে, তুই নাকি সে? চিত্রা দাঁত কেলিয়ে কথাটা বলল। চিত্রার কথায় এবার চিন্তা বাবাজি আমার মাথায় বেশ কড়াকড়ি ভাবে চড়ে বসলেন। সত্যি তো, ভার্সিটি পপুলার ছেলেকে চর মেরেছি, ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক দুঃসাহস। কিন্তু আমি কি করে জানবো যে সে এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরলেই তো পারে। যত সব। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢোক গিলে নিয়েই ভুরু কুচকে বলে উঠলাম, তুই জানলি কিভাবে এত সব কাহিনী? আপুর কাছে শুনেছি, আপুতে ইউনিভার্সিটিতেই পড়ে, আর উনি আপুরও ক্রাশ। আম অলসো ক্রাশ অন হিম রোদ। আমি চিত্রার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে কফি খাওয়ায় মন দিলাম। ঠিক তখনই সেই সাদা বিলাই, আমাদের শ্রদ্ধেয় শুভ্র ভাইয়া এসে চেয়ার টেনে ঠিক আমার মুখ বরাবর বসে পড়লেন। তার সাথে আরও 7-8 জন ছেলে মেয়ে ঘিরে বসলো আমাদের। এর মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। এদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে এরা আমায় বাঁশ দিতেই এসেছে। আমি শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলাম। উদ্দেশ্য কোনো ফাঁক ফোকর পেলেই দৌড় লাগাবো। কিন্তু সেটা যে নিতান্তই নিরাশা তা বুঝতে বাকি রইল না আমার। চিত্রার দিকে তাকিয়ে দেখি তার মুখও ফ্যাকাশে হয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। আমিও যে কম পেয়েছি তা না, কিন্তু এদের কাছে নিজের ভয়টাকে কিছুতেই প্রকাশ করতে চাচ্ছি না। তাই অসীম সাহস নিয়ে বলে উঠলাম, কি ব্যাপার? কি ব্যাপার? ভুরুকুচকে বললাম। শুভ্র শয়তানি হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না। তাহলে আমাদের মতো মাসুম মেয়েদের এভাবে ঘিরে বসেছেন কেন? আমার কথায় সবকটা হুহা করে হেসে উঠল। এদের মধ্যে ফয়সা করে একটা ছেলে বাঁকা হেসে বলে উঠল, দোস্ত, এরা নাকি মাসুম। তো মাসুম বন্দীদের নিয়ে কি করা যায় বলতো? সাহেল, তোর কি মনে হচ্ছে আমাদের ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি সেটা তো ভার্সিটি সবাইকে জানাতে হবে। 2টা মাসুম ধোঁয়া তুলসী পাতা পেয়ে তো আমরা ধন্য, কি বলিস? অবভিয়াসলি দোস্ত, আমাদের লাক দেখে আমার এত খুশি লাগছে যে খুশির চোটে আইটেম সং দেখতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলো চেঁচিয়ে উঠল। তার মানে সাহেল নামের ছেলেটার সাথে তারাও একমত। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। এরা আমার সাথে ঠিক কি করতে চাইছে এবং কতটুকুই বা করতে চাইছে তা আমার বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু একটা ঘটবে আমার সাথে, আর তা এখনই। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় ভ্যা ভ্যা করে কেঁদে উঠবে। আমি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালাম। ভয় একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, ঠিক তেমনি কাউকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মধ্যেও একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে চিত্রার দিকে না তাকানোটাই উত্তম বলে মনে করছি। ভাবনার সুতো কেটে পাশের টপস জিন্স পরা মেয়েটা কথা বলে উঠেই চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালাম। মেয়েটা বেশ গোছালো। বাঙালি মেয়েদের দেখলেই এক অজানা কারণেই মনে হয় না হয়তো শাড়িতেই মেয়েটাকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই মেয়েটাকে দেখে আমার তেমন কিছু মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, এই ড্রেসটাতেই তাকে বেশি মানিয়েছে।
এই ড্রেসটা না পরলে যেন মেয়েটাকে মানাতো না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শুভ্র, তুই আমাদের লিডার, তো আমাদের সামান্য ইচ্ছা পূরণ করবি না? বেচারা সাহেল আইটেম সং দেখতে চাচ্ছে, সো তোর উচিত ব্যবস্থা করা। দেখ না ছেলেটার মুখ কতটা শুকিয়ে গেছে। কথাটা বলে সবাই একসাথে হেসে উঠল। সবাইকে চুপ করার ইশারা করে শুভ্র ভাইয়া সানগ্লাসটা খুলে টেবিলে রেখে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি নীলি, তোরা চাইবি আর আমি পূরণ করবো না তাই কি হয়? তাছাড়া আজ তো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট দুটা বাচ্চা পাইছি যারা নাকি গেট দিয়ে ঢুকতেও সিনিয়রদের গায়ে হাত তুলে। ভাবা যায়? সেলিব্রেশন তো হবে দোস্ত। কথাগুলো আমার দিকে তাকিয়ে বলেই জোরে চেঁচিয়ে রবি নামে কাউকে ডাকলেন। ওনার এক ডাকেই কেন জানি আমার অন্তরাত্মা কেঁপে উঠল খানিকটা। পরক্ষণেই এ পাশে এসে দাঁড়ালো একটা হ্যাংলা পাতলা ছেলে। জি ভাই। বক্স নিয়ে আয় ফার্স্ট। জি ভাই। ছেলেটা যত দ্রুত এসেছিল তার থেকেও দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পন্ন করতে না পারলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। আমি চুপচাপ বসে আছি, গলা শুকিয়ে কাঠ। ইচ্ছে করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদি। এই ভার্সিটির জীবন যে আমার নরকে পরিণত হবে তা বেশ বুঝতে পারছি আমি। এত কিউট একটা ছেলে যে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো। কিছুক্ষণের মধ্যেই হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্স এনে পাশের টেবিলের উপর রেখে দিল। শুভ্র ভাইয়া শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে আমাকে উদ্দেশ্য করে বলল, হেই, হোয়াটস ইউর নেম? রোদ। জড়ানো গলায় বললাম। উনি ভুরু কুঁচকে বলল, হোয়াট? রোদ কারো নাম হয় নাকি? আমি মুখ ফুলিয়ে বললাম, রোদ নয়, রোদ। আমার কথাটা শুনেই শুভ্র ভাইয়া চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, হোয়াট? রোদ? হেই গাইস, শীতের দিনে একে একটু কাছে কাছে রাখতে হবে, তাহলে আর টাকা খরচ করে সোয়েটার কিনতে হবে না, কি বলিস? ওনার কথায় আবারও সবাই হুহা করে হেসে উঠল। একজন তো বলেই ফেলল। এবার আমার চোখ দুটো টলমল করে উঠল। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছি বলে মনে হয় না। এই একদিনেই আমার অবস্থা যে এমন হবে জানলে কখনো ভার্সিটিতে ভর্তিই হতাম না। ওনাদের হাসাহাসি শেষ হলে শুভ্র ভাইয়া আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, হেই সানশাইন, মাথা নিচু করে বসে আছো কেন? উপরের দিকে তাকাও তো। তোমার নাম শুধুই সানশাইন? আই মিন শুধু রোদ? আগে পিছে ঝড় বৃষ্টি কিছু নেই? আমি কোনো রকম নিজের কান্না আটকে কিছু একটা বলতে যাব, তখনই পাশ থেকে একজন বলে উঠল। ওনার কথায় আবারও সবাই এক পত্তন হেসে নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। পুরো নাম কি? রোদেলা। টেনে টুনে বললাম। নট ব্যাড। এনিওয়েজ, ঝটপট টেবিলের উপর দাঁড়িয়ে পড়ো, ফাস্ট ফাস্ট। আমি অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কেন? সাথে সাথে আবারও হেসে উঠল সবাই। ডান পাশে বসা লং স্কার্ট পরা মেয়েটা আমার জুটি করে রাখা চুলগুলো এক টানে খুলে দিয়ে বলে উঠলেন, আনসারটা দিয়েই দে। আচ্ছা আমি বলছি, এই যে সানশাইন, তোমাকে এই টেবিলের ওপর উঠে আইটেম সং এর সাথে ডান্স করতে হবে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডদের আইটেম সং দেখতে ইচ্ছে করছে তো, সো স্টার্ট করো। বাঁকা হাসি দিয়ে বলল কথাটা শুভ্র। ওনার কথাটা শুনে মাথাটা যেন ঘুরে গেল আমার। বলে কি এই ছেলে, পুরো ভার্সিটির সামনে আমি টেবিলের ওপর আইটেম সঙে নাচবো? পাগল নাকি? দেখুন, আমি নাচতে পারি না। না পারলেও সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোও তোমার সঙ্গ দিতে পারে। কি লাগবে? দেখুন, আমি নাচবো না, আর আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউ নয়। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ভিসি স্যারকে জানাতে বাধ্য হব। আমার কথায় আবারও হেসে উঠল সবাই। তার মধ্যে পাশে বসা আপুটি আমার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু তাতে মেয়েটার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না।
বরং আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল। কথাটা বলেই টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলেন আমার গায়ে। এমন কিছুর জন্য তৈরি ছিলাম না আমি। জামাটা পুরো ভিজে একাকার, ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চোখ থেকে ঝরে পড়লো দুফোঁটা জল। তার সাথে চেপে বসলো জেদ। জেদের বশেই করে ফেললাম আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলাম শুভ্র ভাইয়ার মুখে। আমি এমন কিছু করব তা হয়তো চিন্তা করতে পারেনি কেউ। চিত্রাকে দেখলাম মুখ চেপে ধরে আছে, ওর চশমার উপর দিয়েও বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্ব নীরবতা চারপাশে। হঠাৎ করে প্রচণ্ড শব্দে চমকে উঠলাম আমি, শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনের টেবিলটা আর নাই, ওটা ছিটকে পড়ে আছে আমাদের থেকে একটু দূরে। আর শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, ভয়ে আমার প্রাণ পাখি রীতিমতো ওড়াউড়ি শুরু করে দিয়েছে। আমার ভয়টাকে আরো দুগুণ বাড়িয়ে দিয়ে উনি এক হাত আমার চেয়ারের হাতলে রেখে অন্য হাত গালে চেপে ধরলো আমার। ওনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিলাম না যেন। কি ভয়ানক দুটি চোখ! উনি গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ! এত সাহস! এইটুকু বলেই আমার শরীরের দিকে তাকালেন উনি। কয়েক সেকেন্ডে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে, পরক্ষণেই আমায় ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালেন উনি। গায়ের জ্যাকেটটা খুলে আমার উপর ছুঁড়ে ফেলে বললেন, কাল ওর ক্লাস নেব। কথাটা বলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন উনি। চারপাশের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর মেয়েরা ফিস ফিস করে চলেছে। ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকাতেই লজ্জায় কুঁকড়ে উঠলাম আমি। পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি, কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখের লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতেই শরীরটা ঘিন ঘিন করে উঠল। লজ্জায় আর অপমানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। ঠিক তখনই পাশ থেকে চিত্রা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, রোদ, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নেই, সব বোঝা যাচ্ছে, খুবই বিশ্রী দেখাচ্ছে। এজন্যই হয়তো শুভ্র ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেল তোকে। আমি আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও বেশি। জ্যাকেটটার চেন লাগাতে লাগাতে আবারও বলে উঠল চিত্রা, আবারও একই ভুল করলি রোদ। পানি মারা ছিল তো আমার মুখে মারতি, শুভ্র ভাইকে কেন মারতে গেলি? এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আমিও বুঝতে পারছি আবারও ভয়ানক একটা কাজ করে ফেলেছি আমি। এর পরিণতি কি হতে পারে ভেবেই গলা শুকিয়ে আসছে বারবার। কোনো রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি। মায়ের সামনে পড়তে হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মার সামনে পড়লেই হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো আমাকে। গায়ের জ্যাকেটটা কার, আমার এই অবস্থা কেন, হ্যান ত্যান কত কিছু। তারপর সব শুনেই শুরু হতো ওনার টেনশন নামক পীড়া, তার সাথে প্রেশার আপ ডাউন, এক্সট্রা ঝামেলা। মা নামক মানুষগুলো এমনই হয়, এদের টেনশন না করলে পেটের ভাত হজম হয় না। সিম্পল বিষয়গুলো নিয়েও ওনারা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন। আর এটা তো সিরিয়াস ইস্যু। রুমে ঢুকে কোনো রকম শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আজকের দিনটা আমার জীবনে সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম। আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তিকর একটা পার্সোনালিটি, যাকে আমি ইহকালে দ্বিতীয়বার দু চোখ মেলে দেখতে চাই না, কখনো না। ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য শুভ্র ভাইয়াকে সরি বলা। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, দুঃসময়ে কোনো অপমানে গায়ে মাখতে নেই। আমিও ঠিক একই কাজ করতে চলেছি। শুভ্র ভাইয়া এবং তার গ্যাং হয়তো ধুয়ে দেবে আমায়, তবুও এতে করে ব্যাপারটা কিছুটা শিথিল হলেও হতে পারে। আপুর ধারণার দোষটা আমার। অনেক ভাবার পরও আমিও বুঝতে পারছি দোষটা আসলেই আমার। সো সরি বলাটা উচিত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি মেইন গেটে, কিন্তু শুভ্র ভাইয়ার খবর নেই। চিত্রে মুখ কাচুমাচু করে আমার পাশে দাঁড়িয়ে আছে।
ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায়। নিচের ঠোঁটটা চেপে ধরে ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, কিছু বলবি? হাঁপানি পেশেন্টের মতো এভাবে ছটফট করছিস কেন? দোস্ত, শুভ্র ভাইয়া যদি বকা দেয় তাহলে? আর ওনার সাথে তো ওনার হারামি ফ্রেন্ডসগুলোও আছে। এগুলো শুভ্র ভাইয়ার থেকেও ফাজিল। শুভ্র ভাইয়া কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না, তোর সাথেও করতো না আমি শিওর। কিন্তু তুই ওনার গালে চটটা মেরে ফেসে গেলি। এই শুভ্র ভাইয়ের চামচা, চুপ থাকতো। এত ভ্যাভা করিস না, বকা এমনিও দিবে অমনিও দিবে। সো চিল মার। আমাদের কথার মাঝেই বাইক চুটিয়ে এলেন শুভ্র ভাইয়া। চিত্রা তো রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আমারও সেই একই অবস্থা। পোলা তো নয়, সে তো আগুনের গোলারে। মমতা জান্টির এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্যই হয়তো গিয়েছিলেন। রেড কালার বাইকে ফুল ব্ল্যাক ড্রেস আপে বসে আছেন উনি। মনে হচ্ছে কোনো শোক সবাই এসেছেন। তবে যাই বলি না কেন, ওনাকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে আমি বাধ্য। কোনো রকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সব মাইয়ারেই যে যার জায়গায় হ্যাং মেরে দাঁড়িয়ে আছে। মুখের হাঁয়ের সাইজ অনুযায়ী 2-3 কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়াসে। শুভ্র ভাইয়া পার্কিংয়ে বাইকটা রেখেই চাবিটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন। এমন একটা ভাব যেন আমাদের দেখতেই পাননি। অ্যাটিটিউড দেখলে বাঁচি না। নিজেকে কি জন আব্রাহাম মনে করেন নাকি? যত সব আবুল কোথাকার। এদিকে চিত্রা আমায় গুতিয়েই চলেছে। ওর গুতাগুতি দেখে মনে হচ্ছে আমার হাতের চামড়াগুলো তুলে ফেরাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। বিরক্ত মাখা চাহনি দিয়ে তাকিয়েই বলে উঠলাম, কি সমস্যা তোর? আরে ভাইয়াকে ডাক, নয়তো সরি বলবি কেমনে? আমি বললাম, তাই তো। চিত্রাকে নিয়ে হাঁটা দিলাম শুভ্র ভাইয়ের পিছু পিছু। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল শুভ্র ভাইকে। উনি ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হাসছেন। আহা, কি মারাত্মক হাসি! আবারও ক্রাশ খেলাম বলে মনে হচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় নাকি? যাই হোক, ক্রাশটা মুহূর্তেই হজম করে নিলাম। হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না, তাতে ওয়েটিং লিস্টে থাকার চান্স আছে। আর রোদ কখনো ওয়েটিং লিস্টে থাকতে রাজি নয়। মন এবং প্রাণকে জোর করে বোঝালো সে আমার ভাই। মন প্রাণ কতটুকু বুঝলো জানি না। সে নিয়ে মাথাও ঘামালাম না তেমন। হালকা পায়ে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু তখনই সাহেল ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠলেন, আরে সানশাইন নাকি? বা দোস্ত, সকাল সকাল বাঁশ খেতে চলে এসেছে রে। শুভ্র ভাইয়া ডেভিল হাসি দিয়ে কিছু একটা বলতে যাবেন, তার আগেই চোখ মুখ খিচে বলে উঠলাম, সরি ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আমার তেমনটা করা উচিত হয়নি। আই ওয়াজ রং। বুঝে উঠতে পারিনি, না বুঝেই এমনটা করে ফেলেছি। সরি ভাইয়া। মাথা নিচু করে বললাম। সামনে কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকালাম। শুভ্র ভাইয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরও একটা থাপ্পড় দিয়ে বসবেন নাকি কে জানে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, ইটস ওকে। আমি তো চরম অবাক। কয় কি পোলা, আমার সাথে কেউ এমন করলে তাকে আমি জিন্দিগিতে মাফ করতে পারতাম কিনা সন্দেহ। আর শেখ নাকি একটা সরিতেই কুপকাত। আমি অবাক চোখে তাকিয়ে আছি। পাশ থেকে নীলি নামের মেয়েটি বলে উঠল, এত সহজে মাফ করে দিলি শুভ্র? তোর এই দয়া দেখে আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। তো করে ফেল, মানা করছে কে? তবে নীলি আগে রোহানকে বিয়ে করার পর সুইসাইডটা করলে ভালো হয় না? আমরা তোর বিয়ের দাওয়াত আর 40 দাওয়াত দুটোই খেতে পারি আর কি। কি বলিস শুভ্র? সাহেল ভাইয়ার কথায় মুচকি হেসে শুভ্র ভাইয়াও বলে উঠলেন, একদম। তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দিব? ইম্পসিবল। রোহানকেও বলে দিব যেন সে তোদের অ্যালাউ না করে। দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো, তবুও তোরা অ্যালাউড নস। কথাটা বলেই চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলি আপু। বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাও। আর হ্যাঁ, দোষ করে সরি বলাটা দোষের কিছু নয়, বরং দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা দোষের। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই উনি কথাটা বলেই বন্ধুদের সাথে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকেই তাকিয়ে আছি এক দৃষ্টিতে। এদিকে চিত্রা ননস্টপ ওনার সুনাম করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না আমার। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি।
একটা মানুষের মধ্যে এত ডিফারেন্ট টাইপ অ্যাটিটিউড থাকে কিভাবে? কাল যতটা রাগী শুভ্রকে দেখেছি, আজ ততটাই শান্ত শুভ্রকে চোখে পড়লো আমার। জাস্ট এ স্ট্রেঞ্জ পারসন। ভার্সিটির লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছি, হাজারো বইয়ের সমারোহ চারদিকে। তার মধ্য থেকে একটা বই সিলেক্ট করলাম পড়ব বলে, কিন্তু হাই নিয়তি, বই ধরে এত টানছি বাট বইটা আমার হাতে চলে আসে না। আজীব কারবার কাহিনী। বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে আশেপাশে উকি দিতেই একটা হাত চোখে পড়ল। সেই ব্যক্তিও সেম বই নিতে চাচ্ছে। লোকটার চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে পাশের শাড়ির দিকে ঝুঁকে পড়তেই কপালে কারোর ঠোঁটের স্পর্শ পেলাম। চমকে উঠে অপরের দিকে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ব্যাপারটা যেন আনফরচুনেটলি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দুদিকে চিৎকে পড়লাম। লজ্জায় লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে। কি ভয়ঙ্কর অবস্থা! ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। থ্যাঙ্কস গড কেউ দেখেনি, নয়তো কি হতো। রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম, হাতে দুটো আইসক্রিম। আজ আর ক্লাসে মনোযোগ বসবে না, তাই এত আয়োজন করে বাড়ি ফেরা। মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন। হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি মনে করে ওনার কাছাকাছি এসে রিকশা থামাতে বললাম। লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আঙ্কেল লিফট লাগবে? লোকটি আমার দিকে তাকিয়ে যেন চমকে উঠলেন। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, অনেক দূর যেতে হবে রে মা, তোমার রিকশায় হবে না। কেন জানি না ওনার মা কথাটা আমার বেশ ভালো লাগলো। বাবা মা ছাড়া আর কারো মুখে মা ডাক শোনার ভাগ্য কখনো হয়নি আমার। আমার জানা মতে মার কোনো ভাই বোন নেই। বাবা ও দাদু দিদার একমাত্র সন্তান। সো আত্মীয় স্বজন বলতে গেলে আমাদের কেউ নেই। যাই হোক, ওনার মুখে মা ডাকটা শুনে রিকশা থেকে নেমে গেলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চাচা আপনি এই রিকশা নিয়ে চলে যান, একটু সামনেই গ্যারেজ আছে। এখানে রিকশা পাওয়া দুষ্কর। আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন, ততক্ষণে আমি এখানে ওয়েট করছি। ড্রাইভার লোকটির দিকে তাকাতেই লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো, আর সাথে সাথেই রিকশায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে। আমি মুচকি হাসি দিয়ে ওনার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে উঠলাম, নিন আইসক্রিম খান। না রে মা, আমি আইসক্রিম খাই না। একটা খেলে কিছু হয় না, নিন তো। উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার চেহারাটা একদম আমার ছোট বোনের মতো। তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। কোথায় থাকে আপনার বোন? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন। জানি না। অবাক হয়ে বললাম, কেন? প্রায় 28 বছর হতে চললো বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছে। বাবাও খুব রাগী, রাগ করেই ত্যায্য করে দিলেন আমায়। চলে আসার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছে এ জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয়। তাই আর ফেরা হয়ে ওঠেনি কখনো। বোনটা কোথায় আছে জানি না, তবে যেদিন চলে আসি ওর বিয়ে ছিল। কি কান্না করেছিল সেদিন, কলিজার টুকরা ছিল সে। খুব ভালোবাসতাম ওকে, এখনও বাসি। অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি ওকে। হয়তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে। উনি মুচকি হেসে বললেন কথাটা, হয়তো দোয়া করি আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আচ্ছা, তোমার নাম কি? রোদেলা, তবে সবাই রোদ বলেই ডাকে। আপনিও রোদ বলেই ডাকতে পারেন। মুচকি হেসে বললাম, সুন্দর নাম। আর তুমি আমায় মামু ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা, তোমার মার নাম কি? আম্মুর নাম আরিয়ানা আঞ্জুমান। নামটা শুনেই চমকে উঠলেন উনি। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, অরি। অরি নামে তো নানা ভাই ডাকতো মাকে, কিন্তু আপনি কি করে জানলেন? আমার কথার উত্তর না দিয়ে হুট করেই জড়িয়ে ধরলেন আমায়। ঘটনার আকস্মিকতায় আমি হতবাক। গাড়িতে বসে আছি, পাশে বসে আছে ওই লোকটি অর্থাৎ মামু। উদ্দেশ্য আমাদের বাসা। আমাদের বাসায় কি এমন আছে যার জন্য উনি ইম্পর্টেন্ট একটা মিটিং ক্যান্সেল করে দিলেন, সেটা আমার বোধগম্য হচ্ছে না। ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশ অদ্ভুত ঠেকছে, কিন্তু কেন যেন খারাপ লাগছে না।
উনি এক হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যেন ছাড়লেই হারিয়ে যাব। আমার অস্বস্তি লাগার কথা। এমন একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই অস্বস্তি লাগবে বলে আমার ধারণা। 19 বছরের কোনো যুবতীকে কোনো অপরিচিত ভদ্রলোক জড়িয়ে ধরে বসে আছেন, তা নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার অস্বস্তি লাগছে না। আমার কাছে মনে হচ্ছে এতেই স্বাভাবিক। ওনার জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা স্নেহ খুঁজে পাচ্ছি, যেমনটা বাবার ছোঁয়ায় পাই। কিছুক্ষণ পর উনি নড়ে চড়ে বলে উঠলেন, রোদমা, তোকে তুই করে বলছি বলে কি তুই রাগ করছিস? আমার রাগ করার উচিত হলেও কেন যেন এই মুহূর্তে রাগটা লাগছে না। আপনি আমায় তুই করেই বলতে পারেন। মুচকি হেসে বললাম, আপনি কে রে? তুমি করে বল, নয়তো কেমন পর লাগে। তুই জানিসও না তুই আমার জন্য কতটা এক্সপিরিয়েন্স। আমি মামুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। ওনার চোখ দুটো বলছে উনি সত্যি বলছেন, কিন্তু এই অল্প সময়ে কেউ কারো কাছে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে নাকি? আজব তো। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে পকেট থেকে ওয়ালেটটা বের করে তার থেকে একটা পুরাতন ফটো বের করে আমার সামনে ধরলেন। আমি ফটোটা হাতে নিয়ে একটু খেয়াল করে দেখতেই অবাক হলাম। ওমা, এটা আমি, কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমি না। মেয়েটার চেহারাটা ঠিক আমার মতো, কিন্তু স্টাইল আর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ওটা আমি নই। অনেক পুরনো একটা ছবি। আমি অবাক চোখে মামুর দিকে তাকাতেই উনি বললেন, বুঝলি না তো, ওটা তোর মা, তোর বয়সে ঠিক তোর মতোই ছিল। এটা যখন ওকে প্রথম দিন কলেজে ভর্তি করে দেই সেদিনকার ছবি। পাশেরটা তোর বাবা রাদীপ আহমেদ। আমি অবাক হয়ে বললাম, তুমি আমার বাবাকে চিনো? হ্যাঁ চিনি, আমার বন্ধু ছিল ও। ওরকে ভালোবাসতো। তোর মা বাবার লাভ ম্যারেজ হয় জানিস তো। হুম। বাবা অরির বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেলে। রাবিত তখন মাত্র মাস্টার্স করেছে আর অরি ফার্স্ট ইয়ার। বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না বাবা। এদিকে অরি মুখ কালো করে বসে আছে। আর যাই হোক, আমি ওর মুখ ভার দেখতে পারতাম না কখনো। ওর চোখের এক ফোঁটাও জলও আমার আত্মাটা ফেটে যেত। মা সারা বোনটাকে ছোট থেকেই বুকে আগলে রেখেছিলাম। এদিকে বন্ধু আমার মর্মর অবস্থা। আমার বোনকে না পেলে সে দেবদাস হবে বলে ডিসিশন নিয়েছে, নয়তো হবে চিরকুমার। শেষমেশ বিয়ের দিন বরের গাড়ি রাস্তায় আসতেই কয়েকজন বন্ধু মিলে বেদরাম পিটালাম। আমিও বেশ ব্যথা পেয়েছিলাম, কিন্তু তার তোয়াক্কা করিনি। আমার উদ্দেশ্য ছিল বিয়েটা লোক সম্মুখে কিছুটা সিনক্রেট করে ভেঙে দেওয়া। তখন বাবার কাছে অন্য কোনো অপশন থাকবে না। মান সম্মান বাঁচাতে মেয়েকে যে কোনো ছেলের হাতে তুলে দিতে প্রস্তুত থাকবেন উনি। আর প্ল্যানটা কাজেও লেগে গেল। তোর বাবার সাথে বিয়েটা সেদিনই হয়ে গেল। আমি জানতাম এত কিছুর পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। বাবা বলেছিলেন আমি নাকি আমার বোনের সুখ চাই না। আমার জন্য আমার বোনটা নদীতে ভেসে গেল। সেদিন যদি বাবাকে বুকের শক্তিটা দেখাতে পারতাম। বিয়ের আগের দিন বোনটা আমার কান্না মাখা চোখে বলেছিল ভাইয়া। তাতেই বুঝেছিলাম ও কি চায়। বোনের সুখের জন্য আমার এসব ত্যাগ বড্ড ছোট, কিন্তু আমার পিচ্চি বোনটাকে তো আমি বুঝতে পারিনি। বাড়ির গেটে পা রাখতেই ভাইয়া বলে চেঁচিয়ে উঠেছিল সে। পিছনে তাকিয়ে দেখি জ্ঞান হারিয়েছে, আর আবিদ ওকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখছে। রাবিদের চোখেও জল ছিল কৃতজ্ঞতার, আর আমার চোখে ছিল শান্তি। বাবার মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছিল তা আমার মাঝে ছিল না। আমার বিশ্বাস ছিল রাবিদ অরিকে নিজের সবটা দিয়ে রাখবে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই চলে আসি। আজ 28টা বছর কেটে গেছে, ভাবতেই অবাক লাগে। দীর্ঘশ্বাস ফেলে বলল মামু, ও মাই গড, তার মানে তুমি সত্যি সত্যি আমার মামু? এটা তো পুরোই সিনেমার কাহিনী হয়ে গেল। এই জন্য হয়তো বাবা মার ম্যারেজ ডে কখনো সেলিব্রেট করা হয় না। এই দিনটাতে মা রুমের দরজা বন্ধ থাকে, বাবারও প্রবেশ করার অধিকার থাকে না সেই দিন। আমি খুব এক্সাইটেড মামু। মা কত বড় সারপ্রাইজ পাবে ভাবতে পারছো?
এখন না আমার ওই সাদা বিলাইকে ধরে একটা টাইট করে কিস করে দিতে ইচ্ছে করছে। এক্সাইটেড হয়ে বললাম। আমার কথায় মামু ভুরু কুচকে বলে উঠলেন, সাদা বিলাই? এটা কি তোর পালিত বিড়াল? মামুর কথায় আমি হুহা করে হেসে উঠলাম। আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম, না গো মামু, ওটা কোনো বিড়াল নয়, মানুষ। আমাদের ভার্সিটির বড় ভাইয়া, ওনার সাথে একটু উল্টাপাল্টা কিছু হওয়ায় ক্লাসে রেখেই চলে এসেছি। আর তাই তো তোমার সাথে দেখা হলো। তাহলে ক্রেডিটটা তো ওনাকেই দেওয়া উচিত, তাই না? তা ঠিক, কিন্তু তুই তাকে সাদা বিলাই ডাকার কারণ কি? চোখ মুখে কি একটা বিলাই বিলাই ভাব আছে নাকি? মামুর কথায় আবারও হেসে উঠলাম আমি। এখন কেন জানি মনে হচ্ছে মামু আমার বেস্ট ফ্রেন্ড হতে বেশি দেরি হবে না। হাসিটা ঠোঁটে ঝুলিয়েই বলে উঠলাম, ছেলেটা বেশ কিউট, বলতে গেলে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। ছেলেটা আমার থেকেও দ্বিগুণ ফর্সা, আর সাদা বিড়ালগুলো এত কিউট হয়। সেও যেহেতু কিউট প্লাস সাদা, তাই নাম দিয়েছি সাদা বিলাই। লজিকটা বুঝলে মামু? আবার বুঝলাম। ওই ছেলের প্রেমে পড়েছিস নাকি? মামু কি যে বলো না। আচ্ছা আগে বলো তো, তখন তুমি ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন যখন আমি হাসছিলাম? মামুর প্রশান্তির হাসি দিয়ে বলল, তুই ঠিক তোর মার মতো। তাই তোর সব কিছুই মাঝেই আমি আওরিকে খুঁজে পাই। কতদিন ওকে দেখি না, তাই দেখছিলাম, মন ভরে দেখছিলাম। 2 ঘন্টা যাবৎ বাসায় এসেছি। এই 2 ঘন্টায় মা দুবার সেন্স হারিয়েছে। দরজা খুলে মামুকে দেখেই একবার সেন্সলেস হয়েছে, তো একবার মামুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। এখনো মা মামুর বুকে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে, আর মামু কি সুন্দর 2 হাতে আগলে রেখেছে মাকে, যেন পিচ্চি একটা বাচ্চা ভয় পেয়েছে আর তাই তাকে বুকে জড়িয়ে সেই ভয় থেকে আগলে রেখেছে। মাকে এই মুহূর্তে কি কিউটই না লাগছে। ইস, আমার মা এত কিউট। সবাই খাবার খাচ্ছিল, মামু আজ মাকে খাইয়ে দিচ্ছে। আগে নাকি রোজ মামুই খাইয়ে দিত মাকে। মা হঠাৎই বলে উঠল, ভাইয়া, তুমি অনেক কিছু মিস করে ফেলেছো। তোমার বোনের বড় হওয়াটা মিস করেছো, তোমার পিচ্চি বোন থেকে সংসারী হতে দেখাটা মিস করেছো। মামু আম্মুর কথায় মুচকি হেসে বলল, তা করেছি, কিন্তু সেসব পুষিয়ে দিতে পারবো বলে তেমন আফসোস হচ্ছে না। আম্মু অবাক হয়ে বলল। মানে? আমাকে ইশারা করে মামু বললেন, ও তো দেখ, আমার ছোট অরি ওখানেই বসে আছে, ওর বড় হাতে দেখবো এবার। তোর যা যা মিস করছি সব কিছু রোদকে দেখে পুষিয়ে নিব। ও যে ঠিক তোর মতোই হয়েছে তা কি তুই জানিস? একদম এক। কিভাবে সম্ভব? আমার থেকেও মিষ্টি হয়েছে ও ভাইয়া। তা ঠিক। রোদমা, এদিকে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর শোন, আমি যখনই এখানে আসবো তখনই তোকে খাইয়ে দেব। আয় আয়। আমি উঠে যেতেই ভাইয়া নাকি সুরে বলে উঠল, পর্বত স্যার, মামু, আমি আর রুহি কি দোষ করেছি? কিছু দোষ করনি তোমরা, কিন্তু বাবা রোজ যে আমার চোখের তারা, সেটা আমি তোমাদের সান্ত্বনা দিতে গিয়েও অস্বীকার করতে পারবো না। আমার বোনকে যা দিতে পারিনি সব এনে দিব ওকে, সব কিছু। আমি খাচ্ছি আর ভাবছি, বাহ, মার মতো হওয়ায় কত সুবিধা। ক্যান্টিনে বসে বাইরের দিকে উকি ঝুঁকি দিচ্ছি। আসলে শুভ্র ভাইয়াকে খুঁজছি। ওনার ওই চুমু যে আমার জন্য কত লাকি চার্ম, আগে জানলে প্রতিদিনই একটা করে চুমু খেয়ে যেতাম। ছিছি, নির্লজ্জতার মতো কি সব ভাবছি। তবে হ্যাঁ, ওনাকে একটা কিউট থ্যাঙ্কস তো দেওয়াই যায়। হাজার হলেও ওনার জন্যই মামুকে পেলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম চিত্রা আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। ওর দিকে আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে স্ট্রেন্ড হয়ে বসে বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছিস কেন? চিত্রা ভুরু কুচকে বলল, আগে তুই বলছি, তুই এভাবে উকি ঝুঁকি মারছিস কেন? তোর কি পেট খারাপ হয়েছে? ওয়াশরুম যাবি নাকি কাউকে খুঁজছিস? কোনটা? ভুরু নাচিয়ে বললাম, কাকে খুঁজবো? ভার্সিটি দেখছিলাম। এনিওয়ে দোস্ত, তুই কখনো চুমু থেরাপির কথা শুনেছিস? যে চুমু পেলেই সব ম্যাজিকের মতো হয়ে যায়, দ্যাটস টাইপ। পাগল হয়ে গেছিস তুই? এসব কি আজে বাজে বলছিস? এমন কোনো থেরাপি হয় না। তাহলে সব ছেলেরা চুমু থেরাপিস্টই হতো আর সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে চুমু দিয়ে দিত।
চিত্রার কথায় মাঝ পথেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। ব্রাউন কালার একটা শার্ট, ব্লু জিন্স, ডান হাতে ঘড়ি, বাম হাতে সিল্ক স্ট্রেট চুলগুলো ঠিক করতে করতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। আশেপাশে ওনার হারামি বন্ধুগুলোকে দেখতে না পেয়ে বেশ খুশি হলাম। চিত্রাকে রেখেই ক্যান্টিন থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। চিত্রা যে হাঁ হয়ে আমার দিকেই তাকিয়ে আছে তা আমি ওর দিকে না তাকিয়ে বুঝতে পারছি। ও হাঁ করে থাকুক বা হাঁ করে উল্টে পড়ে যাক, তাতে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে আমার একমাত্র মাথা ব্যথা হলো শুভ্র ভাইয়া। দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। হঠাৎ হুট করে ওনার সামনে এভাবে দাঁড়ানোতে উনি বেশ হকচকিয়ে গেলেন বলেই মনে হলো। অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন। আর ইউ ওকে? জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললাম, হিয়া। উনি অবাক হয়ে বললেন, দেখে তো মনে হচ্ছে না। তুমি এমন ভাবে হাঁপাচ্ছ দেখে মনে হচ্ছে যে কোনো কুকুর তাড়া করেছিল। এভাবে হাঁপাচ্ছ কেন? আপনার জন্য। এমন কিছু বলতে না চাইলেও ফট করে কথাটা বেরিয়ে গেল মুখ থেকে। আমার কথায় উনি কিছুটা অপ্রস্তুত ফিল করলেন বলেই মনে হলো। এদিক ওদিক তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, আমার জন্য মানে? না 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 না, মানে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই বলে উঠলাম, আপনার চুমুতে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে সেটা কি আপনি জানেন? কথাটা বলেই মুখ চেপে ধরলাম। ছিছি, কি বলে ফেললাম। উনি হতভম্ব হয়ে বলে উঠলেন, সরি। মানে অ্যাকচুয়ালি আমি না সব গুলিয়ে ফেলছি। যা বলতে চাচ্ছি না তাই বলে ফেলেছি। আর যা বলতে চাচ্ছি সেগুলো সেগুলো কি বলবো ভুলে গেছি। অসহায় মুখ করে বললাম। শুভ্র বিড়বিড় করে বলল, তা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। নয়তো এমন উদ্ভট সব কথাবার্তা কোনো স্বাভাবিক সেন্সের মানুষের দ্বারা পসিবল না। চুমু, লাইক সিরিয়াসলি? জি কিছু বললেন? উনি মুচকি হেসে বললেন, না, বলছিলাম এভাবে হাঁপাতে হাঁপাতে এলে কিছু বলবে? জি মানে থ্যাংক ইউ। উনি ভুরু কুচকে শয়তানি হাসি দিয়ে বলল। কেন? চুমু দেওয়ার জন্য? ওনার লাস্ট কথায় আমি একদম থতমত খেয়ে গেলাম। ব্যাটা তো দেখি মিসকা শয়তান, ইচ্ছে করে আমায় লজ্জায় ফেলতে চাইছে। অসভ্য একটা। আমি কোনো রকম মুখ কাচুমাচু করে বললাম, না না, আপনার জন্য আমার 28 বছরের হারিয়ে যাওয়া মামাকে খুঁজে পেয়েছি, সো থ্যাঙ্কস। উনি অবাক হয়ে বলল, তোমার মামার বয়স মাত্র 28? এমা 28 হতে যাবে কেন? 50-55 বছর হবে। উনি বুড়ো কুচকে মুখ টিপে হেসে বললেন, তাহলে 28 বছরের মামা বলছো কেন? এনিওয়ে, আমার জানা মতে আমি কোনো মামা টামাকে চিনি না। তাহলে আমার মাধ্যমে পেলে কিভাবে? খুবই অদ্ভুত বিষয়। নাকি চুমুর জোরে পেয়ে গেছো, কোনটা? ওনার কথা শুনে আমি বিষম খেলাম। বেটা লুচ্চা, লজ্জা শরমের বালাই নেই এর মধ্যে। কেমন বেশরমের মতো কথা বলছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কি বলা যায় কি বলা যায় এমনটাই ভাবছিলাম। ঠিক তখনই উনি বলে উঠলেন, তো পিচ্ছি, পথটা কি ছাড়বে? আমার তো যেতে হবে খুকি। নাকি আরেকটা চুমু চাই? তাহলে আসো, দিয়ে দেই, তবুও পথ ছাড়ো। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতেই দিলাম এক দৌড়। আল্লাহ বাঁচিয়েছে। কি ভয়ঙ্কর ছিলে রে বাবা। প্রথমে ভেবেছিলাম ব্যাটা একটু লাজুক টাইপের হবে, কিন্তু এর মধ্যে লাজুকের লতার শাখা পর্যন্ত নেই। বেশরমের কোনো অ্যাওয়ার্ড থাকলে এই ব্যাটাই ফার্স্ট প্রাইজ পেত। সুন্দর ছেলেদের যে ক্যারেক্টারের সমস্যা থাকে সেটা আজ প্রুভড। এই চিত্রার বাচ্চাটাকে দেখানো উচিত ছিল এর লুচ্চামি। শুভ্র ভাইয়া করে তো অজ্ঞান। হ্যাঁ, বদ মেয়ে। নিজের মনে বিড়বিড় করে হাঁটছিলাম, তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, কেমন আছো সানশাইন? বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালাম। এই ব্যাটা আবার কই থেকে এলো আল্লাহ জানে। ইচ্ছে করছে ঘুষি দিয়ে উড়িয়ে দেই। ব্যাটা আমি কেমন আছি তোকে কেন বলতে যাব? তোর বন্ধু তো এখনই আমার আত্মা উড়িয়ে দিয়েছিল। এখন আরেকজন আসছে ম্যামা করতে। কোনো রকম মনের বিরক্তি নিয়ে দমন করে মুখটা হাসি হাসি করে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। অ্যাকচুয়ালি তোমার সাথে একটু কথা ছিল। বিরক্তি নিয়ে বললাম, বলে ফেলুন। এখানে? তার চেয়ে ক্যান্টিনে বসে বলি। জি না, এখন ক্যান্টিনে বসা যাবে না। আপনি বরং কথাটা কাল বলেন। আজ আমি আসি। কথাটা বলেই কেটে পড়লাম। কে জানে এই হারামিগুলো মিলে আবার কোনো প্ল্যান বানিয়েছে।
করিডোরে পা রাখতেই দেখি ছেলে মেয়েদের ভিড়। তার মধ্যে থেকে চিত্রা ছুটে এসে বলল, দোস্ত, অরিয়েন্টেশনে ফার্স্ট ইয়ারদেরও পারফর্ম করতে হবে। নোটিশ বোর্ডে যার যার ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে, নিজেদের সিলেক্ট করার কোনো চান্স নেই। আমাকে গানের জন্য সিলেক্ট করা হয়েছে, আর তুই নাচ। চিত্রা মুখ কাচুমাচু করে বলল। আমি চিৎকার করে বলে উঠলাম, কি? চিত্রার কথা শুনে দিলাম এক চিৎকার। সবাই চমকে আমাদের দিকে তাকালো, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। ওর কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। বলে কি, আমি আর নাচ? ইম্পসিবল। এই ভার্সিটিটাই আমার জন্য অলক্ষণে। সব ওলট পালট হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার পর থেকে। চিত্রা আবারও বলে উঠল, আমার রিহার্সাল কাল থেকে, আর তোরটা আজ থেকেই। 8 ঘন্টা পরেই তো রিহার্সাল। অডিটোরিয়ামে চলে যা, শুভ্র ভাইয়ার পুরো গ্যাংই নাচের ক্যাটাগরিতে আছে। চিত্রার কথায় গলা শুকিয়ে গেল আমার। আবার সেই শুভ্র ভাইয়া? উফ, কি ঝামেলা রে বাবা! এই বুড়ো বুড়ো ছেলে নাচবে নাকি? কি আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, ওনারা নাচবে? না, হয়তো ওরা শুধু রিহার্সাল করবে। একটা দুটো নাচে থাকলেও থাকতে পারে, ঠিক বলতে পারছি না। তো তুই যা, আমি বরং বাসায় যাই। অল দ্য বেস্ট বেস্টি। চিত্রা দাঁত কেলিয়ে চলে গেল। ওর দাঁত কালানোর কোনো কারণই আমি খুঁজে পেলাম না, খোঁজার চেষ্টাও করলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটা দিলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। 3 তলায় অডিটোরিয়াম। দরজার কাছে গিয়ে উকি দিতেই শুভ্র ভাইকে দেখতে পেলাম। শুভ্র ভাইয়ার সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছেন। কিছু জুনিয়রও আছে, ওরা ডান্স প্র্যাকটিস করছে। এদের সাথে আমার ডান্স করতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভেতরে ঢুকে টেবিলের উপর ব্যাগটা রাখতেই পেছন থেকে শুভ্র ভাইয়া বলে উঠলেন, এই মেয়ে, তুমি এখানে কেন? শুভ্র ভাইয়ার কথায় পেছন ফিরে বলে উঠলাম, ডান্স প্র্যাকটিস করতে এসেছি ভাইয়া। ডান্স? ডান্সের ডি জানো যে ডান্স করতে আসছো? কি বলতে চান আপনি? জাস্ট একটা কথাই বলতে চাই, গেট লস্ট। সাব্বির, কি সব ফাউল পোনাপানদের সিলেক্ট করেছিস? তোদের দিয়ে আসলেই কিছু হবে না। অনুষ্ঠানে সব দায়িত্ব আমাদের ওপর, আর তুই কি চাচ্ছিস এদের সিলেক্ট করে আমাদের ইমেজ নষ্ট হোক? উনি রাগী গলায় বলল কথাটা। শুভ্র ভাইয়া যে আমাকে অপমান করছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। ওনার প্রত্যেকটা কথায় মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। খাটাস একটা। নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলে উঠলাম রাগী কণ্ঠে, এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কারো অ্যাবিলিটি না জেনে কথা শোনানো কোনো ভদ্রলোকের কাজ নয়। সো ডোন্ট আন্ডারস্টিমেট মি। ও রিয়েলি? অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাইছি না। জাস্ট গো ব্যাক অন ইয়োর পজিশন। রাগে গা জ্বলছে আমার। আমাকে পজিশন দেখাচ্ছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে কি মাথা কিনে দিয়েছে নাকি? বললেই হলো গো ব্যাক। ডান্স তো আমি করবই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহা নামের মেয়েটা এসে গাল চেপে ধরলো আমার। মনে হচ্ছে গালের হাড়ই ভেঙে ফেলতে চাইছে এই মেয়ে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মেয়েটার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, ডোন্ট টাচ মি, নয়তো হাতটা কেটে রেখে দেব। অ্যান্ড মিস্টার সাদা বিলাই, ভার্সিটি কি আপনার শ্বশুরের নাকি? যে যা বলবেন তাই হবে। যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়েছি এখানে, কারো দয়ায় নয়। ভার্সিটির সব কারিকুলামে পার্টিসিপেট করার অধিকার আমার আছে। সো মিস্টার শুভ্র আবরার অর আবরার শুভ্র, হোয়াট এভার, এটাকে নিজের শ্বশুরের প্রপার্টি ভাববেন না, মাইন্ডেড। শুভ্র ভাইয়া যদি ভালোভাবে বলতো তাহলে হয়তো খুশি মনে সরে আসতাম, বাট ব্যাটার এই অ্যাটিটিউড দেখার পর পৃথিবী উল্টে গেলেও ডান্স আমায় করতেই হবে, নয়তো রাতে ঘুম হবে কিনা সন্দেহ। অবশেষে আমাদের গন্ডগোলের অবসান ঘটালেন রাজ্জাক স্যার। সবার পারফরমেন্স দেখা হলো, সবার সব পছন্দ হলেও আমার রিজেক্ট হতে হলো শুভ্র ভাইয়ার জন্য। তিনি স্যারকে বুঝালেন আমি সিনিয়রদের সাথে বেয়াদবি করেছি, আর স্যারও নাচতে নাচতে ওনার কথা বিশ্বাস করে আমাকে রিজেক্ট করে দিলেন। ইচ্ছে করছিল এই স্যার সহ সব কটাকে উষ্টা মেরে উগনটা পাঠিয়ে দেই। এই সাদা বিলাইকেই তো আমি দেখে নিব। আমাকে অপমান করার মজা তুমি এবার হাড়ে হাড়ে টের পাবে বাচ্চু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখের পানি আটকে রাখার তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সফল হতে পারছি বলে মনে হচ্ছে না। আমার এই এক সমস্যা, অতিরিক্ত রেগে গেলেই নাকের জল চোখের জল এক হয়ে যায়।
আমারও ঠিক এক অবস্থা। এক হাতে চুল ঠিক করছি তো অন্য হাতে চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে হাঁটছি, উদ্দেশ্য বাসায় যাওয়া। কিন্তু হঠাৎ একটা ফাঁকা ক্লাসের মাঝ থেকে একজোড়া হাত আমার চোখ মুখ চেপে ধরে ভেতরে টেনে নিল আমায়। আমাকে দেয়ালের সাথে চেপে ধরে কিছু একটা দিয়ে আমার চোখ বেঁধে হাত দিয়ে আমার দু হাত পেছনের দিকে চেপে ধরলো সে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি। নিজেকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু সামনের দাঁড়ানো শক্তির সাথে পেরে উঠছি না।